ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান। রাষ্ট্রপতির সাথে বৈঠকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সিদ্ধান্ত। সেনাবাহিনীর উচ্চপদে রদবদল, এনটিএমসির মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসানকে আটক। দণ্ডাদেশ মওকুফ করে বেগম খালেদা জিয়াকে মুক্তি, সাধারণ মানুষের স্বস্তি প্রকাশ। এবং দ্বাদশ সংসদের বিলুপ্তি ঘোষণা, 3 মাসের মধ্যে নির্বাচনের দাবি বিএনপির। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকাল 9:30টার 21 সংবাদে, সাথে আছে মিরবান আমিন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে 3 বাহিনীর প্রধান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পার্থসারথীর রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠক। সন্ধ্যা 6টার দিকে বঙ্গভবনে প্রবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 11 সমন্বয়ক। তাদের সাথে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল ও অধ্যাপক তানজিম উদ্দিন। মঙ্গলবার সন্ধ্যা 7টার পর বঙ্গভবনে আসেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। প্রায় 6 ঘণ্টা বৈঠকের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা কথা বলেন সাংবাদিকদের সাথে। আমরা প্রাথমিকভাবে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে সর্বজন গ্রহণযোগ্য নোবেল পুরস্কার বিজয়ী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছিলাম এবং আজকে মহামান্য রাষ্ট্রপতিও সম্মতি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করেই অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সময়ের মধ্যে গঠন করা হবে। শান্তি শৃঙ্খলা বজায় রাখারও আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সরকারি স্থাপনা, রাষ্ট্রীয় সম্পদ এবং আমাদের যে সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে তাদেরকে রক্ষা করতে হবে। বিভিন্ন ধরনের নাশকতা করা হচ্ছে, হামলা করা হচ্ছে পরিকল্পিতভাবে করে এই আন্দোলনকে নস্যাৎ করার চেষ্টা করা হচ্ছে। আমরা সকল প্রতি আহ্বান থাকবে এই ধরনের লুটপাট হামলাকে রুখে দিবেন এবং যারা সংবাদকর্মী আছেন তাদের প্রতি সর্বোচ্চ সহযোগিতা করবেন এবং আপনারা থানাগুলোকেও প্রয়োজনে পাহারা দিবেন। ডক্টর আসিফ নজরুল বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কত হবে তা এখনো ঠিক হয়নি। আমরা একটা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনে এই সরকার গঠন করতে যাচ্ছি। এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনে সরকার গঠনের ক্ষেত্রে বিভিন্নভাবে এটাকে বৈধতা দেওয়ার সাংবিধানিক রীতি আছে, নিয়ম আছে, সেটা ফলো করা হবে। সরকারের মেয়াদ এখনই ঠিক করা হয়নি। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকারের বাকি সদস্যদের নাম চূড়ান্ত করা হবে। পার্থসারথী, 21 টেলিভিশন, ঢাকা। নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বিংশ শতাব্দীর শেষ ভাগে আধুনিক বিশ্বে ক্ষুদ্র ঋণ ধারণার প্রবর্তন করেন এই অর্থনীতিবিদ। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে প্রমাণ করেন ক্ষুদ্র ঋণ দিয়ে নিম্ন আয়ের জনগোষ্ঠীকে দারিদ্র্যের ফাঁদ থেকে স্থায়ীভাবে উদ্ধার করা সম্ভব। 2006 সালে শান্তিতে নোবেলের পাশাপাশি জাতীয় এবং আন্তর্জাতিক প্রায় 147টি পুরস্কারে ভূষিত হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আশরাফ শুভর রিপোর্ট। মুখে উচ্ছ্বাস, চোখে বাঙালিয়ানা গর্ব নিয়ে নরওয়ের রাজধানী অসলোর নোবেল পিস সেন্টারে হাঁটছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। 2006 সালে প্রথম বাংলাদেশি হিসেবে পৃথিবীর সবথেকে সম্মানজনক পদক নোবেল পুরস্কার গ্রহণ করেন এই অর্থনীতিবিদ। 1940 সালের 28 জুন চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে জন্ম ডক্টর মোহাম্মদ ইউনূসের। স্বর্ণকার বাবা হাজী দুলা মিয়া সওদাগরের 9 সন্তানের মধ্যে তৃতীয় তিনি। মহাজন ফকিরের স্কুলে প্রাথমিক পাঠ দিয়ে শুরু শিক্ষাজীবন, এরপর চট্টগ্রাম কলেজিয়েট স্কুল এবং চট্টগ্রাম কলেজ।
1957 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ভর্তি হয়ে বিএ এবং এমএ সম্পন্ন করেন ইউনুস। 1965 সালে ফুল ব্রাইট স্কলারশিপ পেয়ে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। পুনর্বৃত্তি নিয়ে 1959 সালে যুক্তরাষ্ট্রের ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয় থেকে 1969 সালে অর্থনীতিতে পিএইচডি লাভ করেন। বিদেশে থাকার সময় 1969 থেকে 72 সাল পর্যন্ত মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে শিক্ষকতাও করেন ডক্টর মোহাম্মদ ইউনুস। 1976 সালে মাত্র 3 কোটি টাকা পুঁজি নিয়ে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন। শুরু করেন দেশের গরিব কৃষকদের স্বল্প ঋণ দেয়া। এক সময় পরিধি বেড়ে দেশের 53 লাখ মানুষকে $500 কোটিরও বেশি ঋণ প্রদান করে গ্রামীণ ব্যাংক। দারিদ্র্য বিমোচনের জন্য অন্যান্য পদ্ধতিও প্রয়োগ করে ইউনুসের ব্যাংক। ক্ষুদ্র ঋণের সঙ্গে যোগ হয় গৃহঋণ, মৎস্য খামার ঋণ, সেচ ঋণ প্রকল্প সহ নানা ব্যাংকিং ব্যবস্থা। গরিবের অর্থনৈতিক উন্নয়নে গ্রামীণ ব্যাংকের সাফল্য উন্নত বিশ্বকে এতটাই প্রভাবিত করে, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন শিল্পোন্নত দেশ ডক্টর মোহাম্মদ ইউনুসের এই মডেল ব্যবহার করতে উদ্বুদ্ধ হয়। বিশ্ব অর্থনীতিতে জনপ্রিয় ডক্টর ইউনুস পৃথিবীর নানা দেশের 48টি বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন। আশরাফ শুভ, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল হয়েছে। এর মধ্যে এনটিএমসির মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। এরপরই বিমানে করে পালানোর চেষ্টা চালান তিনি। তবে বিমানবন্দরে কর্মীদের বাধার মুখে উড্ডয়নের আগ মুহূর্তে বিমান থামিয়ে আটক করা হয় তাকে। তার বিরুদ্ধে শিক্ষার্থী জনতার আন্দোলন দমনে শেখ হাসিনা সরকারকে সহায়তার অভিযোগ রয়েছে। রিপোর্ট দুলি মল্লিকের। শিক্ষার্থী জনতার গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের দায়িত্ব নেয় সেনাবাহিনী। দ্বাদশ সংসদ বিলুপ্ত ঘোষণার পর এখন চলছে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের তোড়জোড়। এর মধ্যেই সেনাবাহিনীতে বড় রদবদল। আইএসপিআরের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম পররাষ্ট্র মন্ত্রণালয়ে, লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমানকে জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড, লেফটেন্যান্ট জেনারেল আহমদ তাবরেজ শামস চৌধুরীকে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীমকে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হককে কমান্ড্যান্ট এনডিসি এবং মেজর জেনারেল আসমো রিদওয়ানুর রহমানকে এনটিএমসির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয় মেজর জেনারেল জিয়াউল আহসানকে। তিনি জাতীয় টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মহাপরিচালকের দায়িত্ব ছিলেন। তার বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলন দমনে শেখ হাসিনা সরকারকে সহায়তার অভিযোগ রয়েছে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য বলছে, চাকরি থেকে অব্যাহতি পাওয়ার পর ওই দিন রাতেই এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে করে পালানোর চেষ্টা চালান তিনি। তবে বিমানবন্দরে উড্ডয়নের আগ মুহূর্তে থামানো হয় বিমানটি এবং তাকে আটক করা হয় বলে জানা যায়। দুলি মল্লিক, 21 টেলিভিশন। দণ্ডাদেশ মওকুফ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে। বঙ্গভবন প্রেস উইং এর সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। খালেদা জিয়ার চিকিৎসা আপাতত দেশেই চলছে, তবে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার কার্যক্রম শুরু হবে শিগগিরই। মাহমুদ হাসানের প্রতিবেদন। 2018 সালের 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ে কারাগারে পাঠানো হয় খালেদা জিয়াকে। এরপর অসুস্থতার কারণে কিছুদিন বিএসএমএমইউতে চিকিৎসা নেন তিনি। প্রায় 6.5 বছর পর বেগম জিয়ার মুক্তির আদেশ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। খালেদা জিয়াকে মুক্তি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও। প্রজ্ঞাপনে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দণ্ড মওকুফ করে মুক্তির বিষয়ে আইন ও বিচার বিভাগ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে সংবিধানের 49 অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশের সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল আপিল নাম্বার 1676/18, বিশেষ আদালত নাম্বার 5, ঢাকায়ের বিশেষ মামলার নাম্বার 17/2017 এবং বিশেষ আদালত নাম্বার 5, ঢাকা এর বিশেষ মামলার নাম্বার 18/2017 প্রদত্ত দণ্ডাদেশ মওকুফ করে নির্দেশক্রমে মুক্তি দেওয়া হলো। বেগম জিয়ার চিকিৎসা আপাতত দেশেই চলছে, তবে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেয়ার কার্যক্রম শীঘ্রই শুরু হবে। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা।
এদিকে বেগম খালেদা জিয়ার মুক্তিতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাধারণ মানুষ। প্রিয় নেত্রীকে এমন মামলায় জড়িয়ে হয়রানি ও অপদস্থ করে ক্ষোভ প্রকাশ করেন তারা। সারা বাংলাদেশের মানুষ তাকিয়েছিল বেগম খালেদা জিয়ার দিকে, যে যদি দেশের একটা পরিবর্তন আসে সুনিশ্চিত খালেদা জিয়া মুক্ত পাবে। কারণ খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে এই দীর্ঘ 10টি বছর কারাগারে রেখেছিল এই স্বৈরাচারী সরকার শেখ হাসিনা। একজন সাবেক প্রধানমন্ত্রী, 3 বারের সম্মানীয় প্রধানমন্ত্রী, উনি যেহেতু মুক্তি পাইছে আমরাও খুশি। দেশটা স্থিতিশীল হোক, দেশটার অর্থনীতি বাড়ক। খালেদার জন্য আমরা খুশি, আল্লাহর কাছে চাই তারা যেন আবার ক্ষমতা আসতে পারে। মৃত্যু সজ্জা পর্যন্ত গেছে এই দেশে থেকে, কিন্তু মৃত্যু অবধারিত থাকলেও উনি এখানেই থাকতেন, যেটা আমরা ভাবতেছি, বুঝতেছি। ওনার সুস্থতা কামনা করি এবং উনি নির্বাচনে আসুক। কালকে বিজয় দিবসের পরে আজকেও খালেদা জিয়ার মুক্তি জনমনে একটা স্বস্তির নিঃশ্বাস। আর মুক্তভাবে উনিও যেভাবে নিঃশ্বাস নিচ্ছে, এই জেনারেশন বলেন বা জেন জেড বলেন বা জেন জি যারা বলেন, তারাও মুক্তভাবে নিঃশ্বাস নিতে পারছে। প্রতিহিংসা যা হয়ে গেছে এগুলি নিঃশেষ হয়ে আমরা সামনে একটা সোনার বাংলা দেখতে চাই, যেখানে হিংসা থাকবে না, মারামারি থাকবে না, একদম সুন্দর সুশৃঙ্খল একটা আমরা দেশ দেখতে চাই। ওনার দীর্ঘায়ু কামনা করি, আল্লাহ যেন ওনাকে দীর্ঘ নেক হায়াত দান করেন। উনি যেন আমাদের এই সোনার বাংলাদেশটা সুন্দরভাবে চলছে সেটা যেন দীর্ঘদিন দেখে যেতে পারেন। দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বঙ্গভবনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাষ্ট্রপতির সঙ্গে 3 বাহিনীর প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে নির্বাহী আদেশে সংসদ বিলুপ্ত করা হলো। এর আগে বেলা 3টার মধ্যে সংসদ ভেঙে দেওয়ার আলটিমেটাম দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তা না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। 24 ঘন্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে রাষ্ট্রপতির কাছে আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারেক রহমান যে কোনো সময় দেশে আসতে পারেন বলেও জানান তিনি। এছাড়া বেগম খালেদা জিয়া দেশবাসীকে শান্ত হওয়ার আহ্বান জানিয়েছেন বলেও জানান মির্জা ফখরুল। মাহমুদ হাসানের আরও একটি প্রতিবেদনে বিস্তারিত। স্থায়ী কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল মুক্ত বাংলাদেশের শুভেচ্ছা দিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় শুরু করেন তিনি। মহাসচিব জানান, বিজয় অর্জন হয়েছে, কিন্তু স্বাধীনতাকে সুসংহত করার দায়িত্ব সকল নাগরিকের। প্রতিহিংসা ও ধ্বংসযজ্ঞ থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিশোধমূলকভাবে অগ্নিসংযোগ করছেন, লুটপাট করছেন, বাড়িঘরে হামলা করছেন, এটা দয়া করে অবিলম্বে এই মুহূর্ত থেকে বন্ধ করুন। যারা এটা করছেন তারা কেউ এই আন্দোলনের লোক নন, তারা সবাই কিন্তু আপনার যারা আন্দোলনের বিরোধিতা করেছে তারা এবং তাদের লোকেরাই করছে। এখন থেকে কোনো বাধার সম্মুখীন হবে না গণমাধ্যম, সংবাদ প্রচারে পূর্ণ স্বাধীনতা থাকবে বলেও জানান বিএনপি মহাসচিব। আমরা সবসময় ফ্রিডম অফ প্রেসে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি যে প্রতিটি ব্যক্তি, মানুষ, সংগঠন, বিশেষ করে সাংবাদিকেরা, তারা তাদের মত একদম স্বাধীনভাবে প্রকাশ করবেন। খালেদা জিয়া সুস্থ হলে জনসম্মুখে আসবেন আর যে কোনো সময় তারেক রহমান দেশে ফিরতে পারেন বলে আশা প্রকাশ করেন মির্জা ফখরুল। ম্যাডাম প্রথম যে কথাটা বলেছেন যে সবাইকে শান্ত হতে বলো, আর এখানে এখন এমন কোনো ধরনের সিচুয়েশন তৈরি যেন না হয় যাতে অর্জিত বিজয় আবার ছিনিয়ে না নিয়ে যায় কেউ। অত্যন্ত অসুস্থ, সুতরাং যখনই তিনি সুস্থ হবেন, ফিট মনে করবেন, তখন তিনি জনগণের সামনে উপস্থিত হবেন। ধন্যবাদ। উনি যখনই মনে করবেন নাও হি ক্যান কাম ব্যাক, আমরা অলরেডি তাকে আমাদের অনুরোধ জানিয়েছি যেন দ্রুত চলে আসেন, সেই ব্যবস্থা হবে। বাসাবাড়িতে হামলা, লুটতরাজ বন্ধে সবার প্রতি আহ্বান জানান দলের মহাসচিব। সেই স্বাধীনতাকে সুসংহত করা তখনই সম্ভব হবে যখন আমরা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে প্রতিষ্ঠিত করতে পারব। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা।
দীর্ঘ সময় পর আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধান অতিথি করে নয়াপল্টনে সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ হবে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য দলটির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বলেছেন, সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় নেতৃবৃন্দও বক্তব্য দেবেন। নতুন দিনের অঙ্গীকার নিয়ে ২১শে টেলিভিশনে ফিরে আসলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম। দেশ যেমন নতুন করে গঠন করা হবে, তেমনি ২১শে টেলিভিশনও বাক স্বাধীনতার সর্বোচ্চ দিয়ে সংবাদ ও অনুষ্ঠান করবে বলে জানান তিনি। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। প্রায় ১০ বছর পর রাজধানীর কারওয়ান বাজারে ২১শে টেলিভিশন ভবনে এসে দায়িত্বভার গ্রহণ করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম। এ সময় ২১শে টেলিভিশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারীরা তাকে বরণ করেন। পরিবর্তনে অঙ্গীকারাবদ্ধ এমন স্লোগান নিয়ে চলার দৃঢ় প্রত্যয়ের কথাও জানান তিনি। রিমার্কেবল ডে, এটা শুধু ইটিভির জন্য না, দেশের জন্য। নতুন দিন শুরু হয়েছে, নতুন স্বাধীন, নতুন দিগন্ত, এবং আশা করি এই নতুন দিনে আমরা ২১শে টেলিভিশনে আজকে প্রায় ১০ বছর পর আমার এখানে পদার্পণ। আপনারা সবাই জানেন যে ১৫ সালের নভেম্বরে কি হয়েছিল, এবং এখান থেকে আমাকে বিতাড়িত করে জেলে ভরে তারপরে বিভিন্ন ২ নম্বরই করে ইটিভি করা হয়েছে এবং চালানো হয়েছে বিগত ১০টা বছর। আবারও ২১শে টেলিভিশন মানুষের ভালোবাসায় দেশের জনপ্রিয় টেলিভিশন হবে বলে আশা করেন তিনি। ২১শে টেলিভিশন আগে যেরকম ছিল, ২১শে টেলিভিশন আগামী মিডিয়াতে বাংলাদেশে লিড করবে। মুক্ত সাংবাদিকতা কাহাকে বলে, কত প্রকার, কি ইটিভি আবার পথ দেখাবে। বাংলাদেশে স্বাধীন হয়েছে এগেইন, এবং ২১শে টেলিভিশনও স্বাধীন হয়েছে। আপনাদের সবাইকে ধন্যবাদ, এবং আমি ২১শের সফলতা কামনা করি, এবং আশা করি সকলের সহযোগিতা পাব, এবং মিডিয়ায় যারা আছে সকলের সহযোগিতা, আমরা একসাথে কাজ করব। সবার অংশগ্রহণে ২১শে টেলিভিশন হারানো গৌরব ফিরে পাবে বলে আশা করেন পরিচালক তাসনুভা সালাম। স্বাধীন বাংলাদেশে ফেরত এসেছি, উই ক্যান টক নাও, ফ্রিডমলি কথা বলতে পারবো, যেটা আমাদেরকে কেড়ে নেওয়া হয়েছিল, ফ্রিডম অফ স্পিচ। সো সেটা আমরা ফেরত পেয়েছি, এবং ইনশাআল্লাহ আপনারা সবাই সাথে ছিলেন, থাকবেন, আমরা একসাথে কাজ করব, ভালো কিছু কাজ করব। দেশের কল্যাণে মুক্ত স্বাধীনতার কথাও বলেন তারা। এবং আপনাদের সবাইকে আশ্বস্ত করতে চাই, আপনারা যেভাবে কাজ করতেছেন সেভাবে কাজ করেন। তৌহিদুর রহমান, ২১শে টেলিভিশন, ঢাকা। সংবাদ এই পর্যায়ে একটি বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। আয়নাঘর সহ রাজনৈতিক মামলায় আটকদের মুক্তি দাবি সাবেক সেনা কর্মকর্তাদের। আবার আমন্ত্রণ সকাল ৯:৩০ ২১শে সংবাদে। আয়নাঘর সহ বিভিন্ন রাজনৈতিক মামলায় যারা আটক রয়েছেন তাদের মুক্তি দাবি করেছেন সাবেক সেনা কর্মকর্তারা। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এই দাবি জানান তারা। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনূসকে স্বাগত জানিয়ে সাবেক সেনা কর্মকর্তারা জানান, সঙ্গে যারা কাজ করবেন তাদেরকেও নিরপেক্ষ হতে হবে। আহমেদ বাবুর প্রতিবেদন। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগররণী মিলনায়তনে আয়নাঘরে আটকদের মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেন সাবেক সেনা কর্মকর্তারা। দাবি করেছিলাম। এ সময় তারা বলেন, যারা আয়নাঘর থেকে মুক্তি পেয়েছেন তারা বলেছেন প্রচুর লোক এখনও আটক রয়েছে। এর সঙ্গে যারা জড়িত সবার বিচার দাবি করেন সাবেক সেনা কর্মকর্তারা। আজ সকালে আমরা ব্যারিস্টার আরমান এবং ব্রিগেডিয়ার জেনারেল আজমির মুক্ত হয়েছে, তারা তাদের পরিবারের সাথে আছেন। এই সুসংবাদটা সবাইকে দেওয়ার জন্যে
এবং যারা অবশিষ্ট যারা মুক্ত আছেন যে কোনো মূল্যে যে কোনো পরিস্থিতিতে যেখানে আছেন তাদেরকে মুক্ত করার জন্য আমরা এখানে উপস্থিত হই। বিডিআর বিদ্রোহ থেকে এখন পর্যন্ত যারা মৃত্যুবরণ করেছে ও নিখোঁজ রয়েছেন তাদের তালিকা করার পাশাপাশি সুষ্ঠু বিচার দাবি করেন সাবেক সেনা কর্মকর্তারা। কমিশন গঠন করতে হবে, সেটা হবে বিডিআর হত্যার থেকে শুরু করে হেফাজতের হত্যা, এর আগের ছাত্র আন্দোলনের হত্যা যত মৃত্যুবরণ করেছে এবং এই শেষ যেটা আমাদেরকে স্বাধীন করতে সহায়তা করলো, সেই আন্দোলনে যত শহীদ হয়েছেন তাদের প্রত্যেকের হিসাব তালিকাভুক্ত করতে হবে, তাদের পরিবারকে কম্পেনসেট করতে হবে। সশস্ত্র বাহিনীর আইন সংস্কার করা জরুরি বলে মনে করেন সাবেক সেনা কর্মকর্তারা। আমরা অবশ্যই ডক্টর ইউনূসকে মানি, কিন্তু আমাদের প্রশ্ন আছে তার সাথে যারা কাজ করবে তারা অবশ্যই নিষ্কণ্টক হতে হবে। একটা কন্ডিশন, দুর্নীতিমুক্ত হতে হবে। দ্বিতীয় কন্ডিশন, পূর্ববর্তী কোনো সরকারের সুবিধাভোগী কাউকে স্থান দেওয়া যাবে না। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। আর এরই সাথে শেষ করছি সকাল 9:30 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান। রাষ্ট্রপতির সাথে বৈঠকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সিদ্ধান্ত। সেনাবাহিনীর উচ্চপদে রদবদল, এনটিএমসির মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসানকে আটক। দণ্ডাদেশ মওকুফ করে বেগম খালেদা জিয়াকে মুক্তি, সাধারণ মানুষের স্বস্তি প্রকাশ। এবং দ্বাদশ সংসদের বিলুপ্তি ঘোষণা, 3 মাসের মধ্যে নির্বাচনের দাবি বিএনপির।